লাঞ্ছিতের প্রতিবাদে মেট্রো রেল কর্মীদের কর্মবিরতি, কাউন্টার বন্ধ। এমআরটি পাসের যাত্রীদের পাশাপাশি বিনা টিকিটে ট্রেনে চড়ছেন অনেকে। আজকে আসলাম মতিঝিল যাব, আমি সাবেক এখন বলছে যে আজকে টিকিট বন্ধ। হ্যাঁ, আজকে টিকিট লাগবে না, আজকে 5 টাকা লাগবে না, আজকে 5 ছাড়াই চলে যান। স্বেচ্ছাচারিতার ধরাটোপে ঢাকা ওয়াসা সচিবের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ অস্বীকার করে দুষলেন এমডিকে। আছে সমন্বয়কদের নামও। পবিত্র হজ নিয়েও প্রতারণা, কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা ভার্সাই হজ কাফেলার সিও। বিচার দাবি ভুক্তভোগী। মিরপুর 1 নম্বরে মাদক সেবনকারীদের বাধা দেওয়ায় ছুরির আঘাতে প্রাণ গেল এক যুবকের, কাউকে আটক করতে পারেনি পুলিশ। জেলা বিষয় না, টাকা দিলেই জন্ম সদর। ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে মিলেছে প্রতারণার প্রমাণ, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। ঈদ সামনে রেখে নতুন কাপড়ের পসরা, ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগম নরসিংদীর বাবুরহাট। গড়ে 5-6 হাজার কোটি টাকা লেনদেন। এবং বাংলাদেশের ফুটবল অনন্য উচ্চতায় পৌঁছবে, আশা বাফুফের সভাপতির। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে 5 বছরের চুক্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। লাঞ্ছিতের প্রতিবাদে মেট্রো রেল কর্মীরা কর্মবিরতি শুরু করেছে। টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। ট্রেন চলছে এমআরটি পাসের যাত্রীদের নিয়ে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মেট্রো রেল কর্মীদের কর্মবিরতির কারণ কি এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। গতকাল আসলে মেট্রো রেলে যারা কর্মরত স্টাফ রয়েছে তাদের সাথে মেট্রো রেল যে এমআরটি পুলিশ রয়েছে তাদের সাথে একটি মারামারির ঘটনা ঘটে এবং অভিযোগ ওঠে যে 4 জন যাত্রীকে আসলে মারধর করা হয়েছে। এমআরটি পুলিশের যারা রয়েছে তারা করেছে, যে তারা কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু আসলে কর্মবিরতি ঘোষণা করেছে যে আজকে কিন্তু আসলে মেট্রো রেলের কোনো কর্মচারী স্টাফ তারা কোনো কাজ করবেন না। তো এরই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে এখানে যে মেট্রো রেলের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে একেবারে খালি পড়ে আছে এবং ভেতরে কোনো মানুষজন নেই। তবে কয়েকজন কর্মকর্তাকে আমরা দেখতে পেয়েছি যে তারা স্টেশনে এসেছেন, কিন্তু তাদের যে নির্ধারিত যে জায়গা সেখানে তারা বসছেন না এবং যে দায়িত্ব তাদের যেটি সেটি তারা পালন করছেন না। তো তারই প্রেক্ষিতে যেটি হচ্ছে যে আজকে যারা ভ্রমণ করতে এসেছেন মেট্রো রেলে তারা কিন্তু বিনা টিকিটে ভ্রমণ করতে পারছেন। যদিও কথা ছিল যে তাদেরকে এমআরটি পাস ব্যবহার করে আসলে মেট্রো রেল ব্যবহার করতে হবে, কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা ক্যামেরায় যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কার্ডগুলো কিন্তু কোনো কাজ করছে না। তো যাত্রীরা কিন্তু বিনা টিকিটে কোনো কার্ডের ব্যবহার ছাড়াই কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন এবং অন্যান্য গন্তব্য থেকে এই যে একজন যাত্রী মাত্র কিন্তু কার্ড পাঞ্চ করলেন, কিন্তু সেই কার্ডটি কিন্তু পাঞ্চ হয়নি এবং অন্য অপর প্রান্ত থেকেও যদি কোনো যাত্রী আসলে এই স্টেশনে আসলে নামে বা এছাড়া যে কোনো স্টেশনে নামে তাদেরকেও কিন্তু আসলে কোনো ধরনের কার্ড পাঞ্চ করা ছাড়াই তারাও কিন্তু আসলে মেট্রো রেলে ভ্রমণ করতে পারছেন। এছাড়া অনেককেই দেখতে পাচ্ছি যে এখানে অপেক্ষা করছেন কখন নাগাদ টিকিট কাউন্টার খোলে, বা তারা আসলে পুরো যে বিষয়টি সেটি সম্পর্কে জানেন না, তারা আসলে বুঝে উঠতে পারছেন না। আসলে অনেকেই দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে, তারা কার্ড ছাড়া বা টিকিট ছাড়া ভেতরেও প্রবেশ করছেন না। আসলে এক প্রকার একদিকে যেহেতু যাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন, অন্যদিকে কিন্তু আবার বিনা টিকিটেও ভ্রমণ করছেন। এছাড়া দেখতে পাচ্ছি যে কাউন্টারের পাশে এমআরটি পুলিশ, যাদের সাথে আসলে গতকালকে ঘটনা ঘটেছে, এমআরটি পুলিশের সদস্যরা কিন্তু তাদের কন্ট্রোল রুমেই অবস্থান করছেন। যদিও যারা এমআরটির আর সরকারি কর্মকর্তা যারা আসলে ট্রেনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। তো কখন নাগাদ এটি আসলে ঠিক হয় এটি এখনো বলতে পারছি না। তো আমরা এই মুহূর্তে শাহবাগ স্টেশনে রয়েছি। সকাল থেকে এটি দেখতে পাচ্ছি যে যাত্রীরা এখানে যে যার মতো আসছেন এবং বিনা টিকিটে ভ্রমণ করছেন তাদের নির্ধারিত। তো আমরা যেটি জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত একটি আলোচনা চলছে যে তাদের ভিতরে যে সমস্যাগুলো সেটি সমাধান করার জন্য। তো তাদের কিছু দাবি রয়েছে। তারা বলছেন যে 4 জন সদস্য আহত হয়েছে তাদের আসলে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে যে হাসপাতালে চিকিৎসা করা হবে সেটি যেন বিনা চিকিৎসা করা হয়, এমনটি তারা বলেছেন। এছাড়া যে পুলিশ সদস্য এই ঘটনার সাথে জড়িত, যিনি আসলে মূলত এই মারধরটি করেছেন, একজন সাব ইন্সপেক্টর এমআরটি পুলিশের, তাকে বরখাস্ত করার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে। এছাড়া তাদের আরেকটি দাবি রয়েছে যে সেটি হচ্ছে
এমআরটির জন্য তাদের নিজস্ব একটি নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে, সেখানে তারা কোনো পুলিশ সদস্যকে চান না। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় যে আমরা ভেতরে যে যাত্রীরা এসেছেন এই মাত্র, তারা কিন্তু কোনো ধরনের টিকিট পাঞ্চ করা ছাড়াই দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে আসলে এই কাউন্টার থেকে এই যে জায়গাটি রয়েছে এখান থেকে আসলে বের হয়ে যাচ্ছেন। তো সকাল থেকে এমনটি দেখতে পাচ্ছি, অনেকে আবার জানেন না যে আজকে এই টিকিট ছাড়া ভ্রমণ করা যাচ্ছে। তো তারা কিন্তু আসলে যে মেট্রো রেল বন্ধ রয়েছে এমনটি ভেবে তারা কিন্তু আসেনি। তো এই যে এখানে যে নিরাপত্তা নিয়োজিত যে সদস্য, তিনি কিন্তু ম্যানুয়ালি নিজের হাত দিয়ে কিন্তু এই জায়গাটি কি খুলে দিচ্ছে। কোনো ধরনের টিকিট কিন্তু ব্যবহার হচ্ছে না, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সবাই কিন্তু একইভাবে কোনো ধরনের কার্ড বা টিকিট ছাড়াই এই জায়গাটি আসলে ব্যবহার করছে। তো সকাল থেকে সার্বিক চিত্র আমরা এমনটি দেখতে পাচ্ছি। আমি পরবর্তীতে হয়তো আবারও আপনাদের সাথে যুক্ত হব। তো আমার কাছে এই ছিল শাহবাগ রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মেট্রো রেল কর্মীদের কর্মবিরতির কারণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। রাতারাতি 150 জনকে ঢাকা ওয়াসায় অবৈধভাবে চাকরি দিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান। নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা বা যাচাই বাছাই নয়, সরাসরি সমন্বয়ক আর উপদেষ্টাদের এপিএসদের রেফারেন্সের দোহাই দিয়ে এমন কাণ্ড করেছেন তিনি। তবে ওয়াসা সচিব এমডির উপর দায় চাপালেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন অঞ্জন বর্মন। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। 6 জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। এই তো কদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল করতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছেন হাজারো ছাত্র জনতা। সে রক্তের দাগ না শুকোতেই মেধা তো দূরে থাক, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে হয়েছে চাকরি। সে রেফারেন্স দাতাদের তালিকায় নাম রয়েছে সমন্বয়কদের। কিভাবে সম্ভব এটি, সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসা জোন 6-এ দেশ টিভি টিম। তবে সেখানে ঢুকতে গেলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের বাধার মুখে। পরে প্রবেশ অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি। এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা। রেফারেন্স দাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। যে সমন্বয়ক তৌহিদ, উনি কি হয় আপনার? আপনি কি তার রেফারেন্সে ছিলেন? হ্যালো 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 সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে। এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো। আমরা ওয়াসা তো এরকম ভাবে কারোর জন্য সুপারিশ করি না, এটা তো কোঠাই হইলো, বৈষম্যই হইলো। তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা? জানতে ওয়াসা সচিবের মুখোমুখি দেশ টিভি টিম। তার দাবি সবকিছু করেছেন ওয়াসার এমডি, শুধু স্বাক্ষর করেছেন তিনি। এইটা টোটালটা হচ্ছে মানে একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি স্যারের। আপনি এমডি স্যার আছেন, একটু স্যারের সাথে কথা বলুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রক্রিয়াটাই তো আপনার সাথে হয়েছিল। এটা তো আমি তো সিগনেটারি অথরিটি। বিষয়টি সম্পর্কে জানতে এবার ওয়াসার এমডির দপ্তরে দেশ টিভি টিম। তবে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি তিনি। স্যার যেটা বললো যে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নেয় না, হুট করে এসে তো বললে তো আমি কথা বলতে পারি না, বা আমি এখন তো আর এত ফ্রি না যে এখন আজকে কথা বলতে।
অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় 2018 সালে নির্দেশনা জারি করে। তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে ওয়াসাসহ অনেক প্রতিষ্ঠান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মাত্র 99,000 টাকায় ওমরা হজ। শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বার্সাই হজ কাফেলা নামের প্রতিষ্ঠান। এরই মধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটির সিইও রাজীব মাহমুদ। বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানটির অফিসও। মনিরুল ইসলামের ক্যামেরায় আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মোহাম্মদ আহনাফ জাবির 13 বছর বয়সী বাবা হারায় কিশোরের স্বপ্ন ভাই ও মাকে নিয়ে ওমরা হজ করবেন। জাবিরের মা মার্জিনা বেগম সন্তানের স্বপ্ন পূরণে তিলে তিলে জমিয়েছেন অর্থ। তবে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বার্সাই হজ কাফেলা নামের এজেন্সির প্রতারণায়। উমরা প্যাকেজের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেছেন কোম্পানির মালিক রাজীব মাহমুদ। ফেসবুকে ওদের অ্যাডটা দেখলাম। অ্যাড দেখার পর আমার আম্মু অনেক খুশি হলো, অনেক কম টাকায় আমরা ওমরা যেতে পারবো এবং ইত্তেকাফে বসতে পারবো। 2 ছেলে আমার, ওর বাবা নাই, এখন এতিম বাচ্চাদেরকে ফেলে কিভাবে যাব? 2টা ছেলেকে সাথে নিব, এই ছিল আমার স্বপ্ন। বার্সাই ফ্লাই হজ কাফেলা মানুষকে টাকা নিয়ে প্রতারিত করছে, এটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি তখন কোরআন পড়তেছিলাম, আমার একটা টিচার ছিল বাসা, ওই টিচারকে নিয়ে ম্যাডামকে নিয়ে আমি চলে আসলাম। শুধু আহনাফের পরিবারই নয়, হেলিকপ্টার সার্ভিসের আড়ালে রাজীবের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। তাদের অভিযোগ এয়ারপোর্টের মতো বিশ্বস্ত জায়গায় অফিসকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতারণা করেন রাজীব। এই বার্সাই হজ কাফেলা থেকে আমরা টাকা জমা দিয়েছি, এটা যে সিইও রাজীব তার কাছে টাকা জমা দিয়েছি। আজকে এই শতাধিক লোক তাদের আমাদের বারবার টিকিটের ডেট পরিবর্তন করেও আমাদেরকে পাঠায় নাই। ঢাকা ডোমেস্টিক কাউন্টার ওদের অফিস। আমরা এই সুবাদে আমাদের ফ্যামিলি 4 জন সহ আমরা প্রায় 4 লক্ষ টাকার মতো এখানে দেওয়া হয়েছে। এজেন্সির কোনো নিবন্ধন ছাড়াই শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে অফিস বসিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বলে জানান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এটাপ সভাপতি। বিমানবন্দরের মতো একটি জায়গায় লাইসেন্স ছাড়া কিভাবে একটা অফিস তারা দীর্ঘদিন যাবৎ করলো, প্রশাসনের একেবারেই নাকের ডগায়। ওমরায় পাঠাতে হলে তাদেরকে ওমরার লাইসেন্স নিতে হবে ধর্ম মন্ত্রণালয় থেকে। ধর্ম মন্ত্রণালয়ে ওমরার লাইসেন্স দেওয়া, হজের লাইসেন্স দেওয়া বন্ধ আছে প্রায় 8-10 বছর যাবৎ। তাহলে এই প্রতিষ্ঠানটা কিভাবে ওমরায় যাত্রী পাঠাচ্ছে? তার লাইসেন্স নাই, ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাই। প্রতারণার মামলায় রাজীবের স্ত্রী গ্রেফতার হলেও ট্রাভেল এজেন্সির হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। মিরপুর 1 নম্বরে মাদক সেবনকারীদের বাধা দেয়ায় ছুরির আঘাতে প্রাণ গেল এক যুবকের। রোববার দিবাগত রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে। বিস্তারিত এইচ হিমেলের রিপোর্টে। রাত তখন 1টা। কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন রনি নামে এক যুবক। মাঠে মাদক সেবনকারীদের দেখে মাদক সেবনে নিষেধ করলে উত্তেজিত হয়ে মাদক সেবনকারীরা প্রথমে তাকে মারধর করে, পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে। স্থানীয়রা জানায়, হঠাৎ চিৎকারের শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দেখেন কয়েকজন যুবক রনি নামে ওই যুবককে মারছে। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় খুনিরা। পরে দৌড়ে রাস্তার পাশে একটি দোকানে গিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ক্ষোভ জানিয়ে খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। চেয়ার দিয়ে বাড়ি দেওয়ার পরে ও ব্যথা পাইছে, অনেকটা ব্যথা পাওয়ার পরে দৌড় দিছে পরে ওইখানে পড়ে গেছে, পড়ার পরে ওরে মারছে। বলছে যে তুমি এলাকায় বাবার ব্যবসা করবে না, কতদিন পোলাপান নিয়ে নষ্ট করবে না, ভালো হয়ে যাও। বাধা দিছে দেখে এই ছেলেরা খুন করছে। আমরা বিচার চাই, কথাটা বুঝছেন? বাবার ব্যবসায় এটির শাস্তি হোক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। উভয় পক্ষের পরিচয় এখনো তদন্তাধীন আছে, তাদের তদন্তর পরে এটা আসলে আমরা সঠিক বলতে পারবো। আটক এখনো আমরা খুঁজতেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। যারা এখানে তাকে করছে, ছুরিকাঘাত করছে, তাদের বিষয়ে আমরা তদন্ত করতেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন চলমান রয়েছে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।
ময়মনসিংহে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসাডের 4 সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। সঙ্গে 2 শিশু রয়েছে। রোববার রাত 2:45টার দিকে নগরীর নতুন বাজারের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। ভবনের অন্যান্য বাসিন্দারা জানায় ভুয়া পরিচয় ব্যবহার করে আটককৃতরা কিছুদিন ধরে এই ফ্ল্যাটে বসবাস করত। তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 2টি শিশু সন্তান রয়েছে। রাজধানীর শান্তিনগরে মধ্যরাতে 8-10 জনের চাঁদাবাজি দল একটি বাসায় প্রবেশ করে। পরে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীর স্ত্রী জানায় অপরিচিত কিছু ব্যক্তি তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় 5-6 জন। ধরা পড়ে 4 জন। পরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে চাঁদাবাজদের। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে জানায় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদ থেকে টাকা দিলে মিলত দেশের যে কোনো প্রান্তের মানুষের জন্য জন্ম নিবন্ধন পত্র। বছরের পর বছর ধরে চলা এমন ঘটনায় একে অপরকে দায়ী করছেন পরিষদ সংশ্লিষ্টরা। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জেলা প্রশাসকের কাছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আর জেলা প্রশাসক জানালেন প্রাথমিক তদন্তে মিলেছে জালিয়াতির প্রমাণ। সহকর্মী মেহিদুনুর পরশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। নিয়ম অনুযায়ী দেশের নাগরিকের স্ব জেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে জন্ম সনদ নেয়ার কথা। অথচ ব্রাহ্মণবাড়িয়া সদরের 2 নং বুধল ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ দেয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, গোপালগঞ্জ, ভোলা, সিলেট সহ বিভিন্ন জেলার মানুষকে। বিষয়টি জানাজানি হলে প্রশাসনিক কর্মকর্তা সুমন পারভেজকে দায়ী করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে সেই জিনিসটা যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসটা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয় দায়িত্ব পালনকালে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন জেলার সহস্রাধিক জন্ম নিবন্ধন পত্র দেন সচিব সুমন পারভেজ, যাদের স্থায়ী ঠিকানা দেখানো হয় জেলার বুধল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। এছাড়াও নানা প্রয়োজনে বয়স বাড়ানো কমানো সহ বিভিন্ন কাজে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। আর এইসব কাজে ব্যবহার করতেন ওই ইউনিয়ন পরিষদের এক নারী উদ্যোক্তাকে। তবে প্রশাসনিক কর্মকর্তার কাছে অসহায় ছিলেন বলে জানান ওই নারী উদ্যোক্তা। সচিব যা দিত তাই আমরা এন্ট্রি করে দিতাম। বলতাম ভাই এগুলা দেন কেন? পরে বলতো যে আমার আইডি পাসওয়ার্ড যা জবাবদি করা লাগে আমি তো করবো, তোমাদের তো কোনো সমস্যা নেই। বর্তমানে জেলার কসবা উপজেলার খারেরা ইউনিয়ন পরিষদে দায়িত্বরত ওই প্রশাসনিক কর্মকর্তা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অনিয়মের কথা স্বীকার করে পুরো পরিষদকে দায়ী করেন। আমি তো করাইছি ওরে দিয়া, শুধু এটা না তো জন্মনিবন্ধন অফিসের জন্মনিবন্ধন করতো। এরপরে চেয়ারম্যান ওটিপি লাগে, চেয়ারম্যান ওটিপি দিছে না সে করছে। বিয়া শাদী লাগলে ধরে 18 বানাইয়া নিবন্ধন করা ইউনিয়ন পরিষদে দিয়া দেয় জনগণের বিষ্ট। ইউপি চেয়ারম্যানের দাবি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের মোবাইল ওটিপি ও স্বাক্ষর জালিয়াতি করে জেলার বাইরে জন্ম সনদ দেয়া হয়েছে। আমার প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারছি যে 31 ডিসেম্বরে সাইন করা জন্ম নিবন্ধন ওনার হাতে পড়েছে। 31 ডিসেম্বর তো আমি দেশের বাইরে। এইভাবে যদি আরো কোথাও হয়ে থাকে সেটাও হবে এই এডিট করা বা জালিয়াতি করা। জেলা প্রশাসক জানান প্রাথমিক তদন্তে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিলেছে জালিয়াতির প্রমাণ। প্রতিবেদন পেলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এটা কখনোই পারে না, এটা গভর্নমেন্ট সম্পূর্ণ অনিয়ম হয়েছে এবং অনৈতিকভাবে হয়েছে। যদি হয়ে থাকে প্রমাণ, যদি আমি শুনেছি অভিযোগ প্রমাণিত, তারপর যদি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উপলক্ষে নতুন কাপড়ের পসরা সাজিয়ে প্রস্তুত নরসিংদীর বাবুরহাট। কয়েক বছরের মন্দাভাব কাটিয়ে এবার বেচাকেনার ধুম লেগেছে। এবার প্রতি হাটে গড়ে 5 থেকে 6 হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানায় ব্যবসায়ীরা। সহকর্মী মোহাম্মদ আকরাম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দেশের অন্যতম পাইকারি দেশীয় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, পপলিন কাপড়,
ভয়েল কাপড়, সুতি কাপড়, শাটিং কাপড়, বিছানার চাদর, পর্দার কাপড় ও গামছা উৎপন্ন হয় স্থানীয় তাঁত ও সহায়ক শিল্প প্রতিষ্ঠান থেকে। ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ব্যবসায়ীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা প্রভাব পড়ছে বেচাকেনায়। প্রতি বছর থেকে সেল টার্গেট আমাদের বেশি দেয়, সেক্ষেত্রে আমাদের মালের পরিমাণ বেশি দিচ্ছেন, নতুন ডিজাইন ইউনিক ডিজাইন আনতেছে, ভালো মান আর দামে কমের সুবিধা নিতে ভিড় জমিয়েছেন দেশের নানা প্রান্তের পাইকারি ক্রেতারা। এখানে সস্তা পাওয়া যায় এই কাপড় চোপড়গুলো, এই জন্য আমরা বাউর হয়ে আসছি। এবারের ঈদ মৌসুমে প্রতি হাটে গড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী নেতারা। ঈদ সিজনে তো সবসময় ভালো হয়, তাই আনুমানিক জায়গা নির্দিষ্ট না, ৫-৬ হাজার কোটি টাকা লেনদেন হয়। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় ৫,৫০০। বৃহস্পতি, শুক্র ও শনিবার ৩ দিন বেচা কেনা হয় এই বাজারটিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। এ অবস্থায় পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মাঝে কেমন উদ্বেগ উৎকণ্ঠা দেখতে পাচ্ছেন এবং সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে এই ব্যাপারে জানাবেন। ধন্যবাদ। আজকে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আপনার এর আগে আসলে এই ধরনের কোনো বৈঠক বসেনি। আজকে কিন্তু প্রধান উপদেষ্টা এই প্রথম আপনার সারা দেশ থেকে প্রায় ১২৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে বৈঠকে বসবেন। এবং যদি বলি যে পুলিশ সুপার থেকে শুরু করে তার ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা আজকে এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এবং একটু বলে রাখি যে আজকের এই বৈঠকটা কিন্তু সকাল ১১টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আসলে অনেকেই আপনার উপদেষ্টারা এবং সেই সাথে কিন্তু আপনার যারা পুলিশের কর্মকর্তা রয়েছেন তারাও আসলে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে কিন্তু আসছেন। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকের এই বৈঠকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৫ আগস্টের পরে আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়ে এবং সেটি থেকে আসলে উত্তরণের আসলে এখন পর্যন্ত কি উপায় আসলে হতে পারে এবং সেই ক্ষেত্রে আসলে আপনার এছাড়াও এবং কি কারণে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে সেটির আসলে এক ধরনের চিত্র কিন্তু তুলে ধরবে যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা। এবং একটু বলে রাখি আপনাকে যে প্রায় ৬ জন পুলিশ কর্মকর্তা, আমরা যতদূর জেনেছি প্রায় ৬ জন পুলিশ কর্মকর্তা আজকে ফোকাল পয়েন্টে থেকে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কীভাবে উন্নয়ন করা যায় এবং সেই সাথে পুলিশের যে আপনার যেসব ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলো আসলে কীভাবে ব্যবহার করা যায় এবং সেটি নিয়ে আসলে তারা আসলে যে আপনার আলোচনা রয়েছে সেটি আসলে করবেন। সেই সাথে কিন্তু তারা আসলে কিছু খবর রয়েছে সেই খবর কথাও কিন্তু আজকে প্রকাশ করবেন। এবং যদি একটু বলি যে পুলিশ নিয়ে যে সংস্কার কমিশন রয়েছে সেই সংস্কার কমিশনে আমরা যতদূর জানতে পেরেছি যে সংস্কার কমিশন আসলে পুলিশের জন্য আসলে কিছু সুপারিশ আসলে আপনারা যেগুলো উঠে আসেনি এখনও সেই বিষয় নিয়ে আসলে আজকে তারা কথা বলবেন এবং সেই সাথে কিছু দুর্বল সুপারিশ উঠে এসেছে এবং সেটি নিয়েও আসলে তারা আজকে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তাদের মতামত জানাবেন। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু আপনারা আসলে প্রধান উপদেষ্টা কিন্তু তাদের আসলে কথা শুনবেন এবং কথা শোনার পরে আসলে তারা কিন্তু দিক নির্দেশনা দেবেন তাদেরকে আসলে কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা যায় এবং সেই সাথে আসলে পুলিশের ক্ষমতা আর কত বাড়ানো যায় এবং একটা স্বাধীন পুলিশ তদন্ত কমিশন একটা স্বাধীন পুলিশ কমিশন কীভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু আজকে তারা আসলে মতামত দেবেন। এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের আসলে যে অভিযোগ রয়েছে ক্ষোভ রয়েছে সেটিও আজকে তুলে ধরার কথা রয়েছে। এবং ঠিক সকাল ১১টা নাগাদ আসলে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে এবং আগামী ২৯শে এপ্রিল কিন্তু আপনার এই পুলিশ সপ্তাহ পালন করা হবে এবং সেই পুলিশ সপ্তাহে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা যে আপনার পুলিশের জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দেশের আইন শৃঙ্খলার রক্ষায় পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সাভারের আশুলিয়ায় সড়ক উন্নয়ন কাজের কারণে বাইপেল আবদুল্লাপুর ও নবীনগর চন্দ্র মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সামনে ঈদ, এই সমস্যা কি যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে দিবে কিনা আর এই ব্যাপারে কি বলছে হাইওয়ে কর্তৃপক্ষ জানাবেন।
ইসরাত, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি আশুলিয়া যে আব্দুল্লাপুর বাইপাল সড়কটি রয়েছে সেই সড়কে, এবং এই সড়কটি যেন ভোগান্তির আরেক নাম এই আশুলিয়া বাইপাল আব্দুল্লাপুর সড়কটি। আপনি আমার পেছনে চিত্র যদি আপনাকে দেখায় যে এই যে যানজটটি লেগে আছে, এটি কিন্তু দিনের যে পুরো সময়টা জুড়েই কিন্তু এই তীব্র যানজট কিন্তু এই সড়কে লেগে থাকে। এর মূল কারণ হচ্ছে যে সড়কের উন্নয়ন কাজ চলছে, যেটি এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই নির্মাণ কাজ, সেটি চলার কারণেই কিন্তু এই যানজটের বিশেষ করে সৃষ্টি হয়েছে। এতে করে যারা এই অঞ্চলে বসবাস করছেন বা যারা এই সড়কটি ব্যবহার করছেন, তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এতে করে যারা অফিসগামী রয়েছেন, যারা যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, তারা কিন্তু এই দুর্ভোগের প্রতিনিয়ত শিকার হচ্ছেন এই সড়কটি ব্যবহার করতে গিয়ে। পাশাপাশি জরুরি যে সমস্ত পণ্যবাহী যান রয়েছে, যেমন ট্রাক, এবং যেহেতু এটি শিল্পাঞ্চল, এখান থেকে যেহেতু এখানকার এই অঞ্চল থেকে যেহেতু জরুরিভাবে মাল শিপমেন্ট করতে হয়, অর্থাৎ গার্মেন্টসের যে সমস্ত পোশাক, সেটি শিপমেন্টও কিন্তু ব্যাহত হয়, যেটি এইখানকার যারা যে সমস্ত পোশাক কারখানা রয়েছে তারা কিন্তু এটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই যে প্রতিনিয়ত যে মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছে, এতে করে যে অ্যাম্বুলেন্স, যে জরুরি অ্যাম্বুলেন্স, সেটিও কিন্তু এই সড়কে এসে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে কিন্তু এই সড়কটি ব্যবহার করতে গিয়ে। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, আমরা প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই কিন্তু এই কাজগুলো যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন তারা তাদের এই কাজটি চালিয়ে যাবার কথা ছিল। তো অথচ এই যে প্রতিনিয়ত কিন্তু মানুষ এই সড়কগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু তারা দুর্ভোগে পড়ছে, এবং এটি কিন্তু চলমান রয়েছে। তারা বলছেন যে যেহেতু সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে কিন্তু এটা যেহেতু শিল্পাঞ্চল, এখান থেকে লাখ লাখ মানুষ কিন্তু তারা তাদের নারীর টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু এই ভোগান্তিটি আরো বাড়িয়ে দেওয়া হবে। তাই যারা এই প্রকল্পের সাথে রয়েছেন তারা বলছেন যে ঈদ উপলক্ষে হয়তো তারা তাদের এই কাজের কিছুটা পরিবর্তন আনবেন। পাশাপাশি কিন্তু এই সড়কের কিন্তু বিভিন্ন স্থানে খানাখন্দে কিন্তু সৃষ্টি হয়েছে, যাতে করে কিন্তু এই গাড়িগুলো কিন্তু খুব ধীর গতিতে চলতে হচ্ছে। এটিও কিন্তু একটি এই যানজটের বড় কারণ। তো সব মিলিয়ে বলা চলে যে এই যে ঈদ আসছে, ঈদে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু ভোগান্তি কয়েক গুণ বেড়ে যাবে। ইসরাত, ধন্যবাদ আপনাকে। সাভারের আশুলে সড়ক উন্নয়ন কাজের কারণে প্রতিদিনই ভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনগণ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রো স্ট্যান্ডের লোকজনদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন প্রতিনিধি আহত হয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত 10টায় জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়া মাইক্রো স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, সরাইল নাসিরনগর সড়কে একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দিয়ে উচালিয়া পাড়া মাইক্রো স্ট্যান্ডে চলে যায়। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়। এ নিয়ে মাইক্রো স্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বাক বিতণ্ডায় জড়ায় এবং এক পর্যায়ে হামলা চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। জয়পুরহাটের পুরানা পৈলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের জন্য 15 টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলার মীর শহীদের বিরুদ্ধে। সুবিধাভোগীদের জন্য কার্ডের চাল উত্তোলন করেও তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ তাদের। বরাদ্দ করা চাল দেওয়ার পাশাপাশি ডিলারের শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবি জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে 637 হতদরিদ্র পরিবারকে 30 কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও 2023 সালের নভেম্বরের পর থেকে প্রায় 10টি পরিবারকে কোনো ধরনের চাল দেওয়া হয়নি। ডিলার কার্ড বাতিলের অজুহাত ও কারসাজির কারণে তারা বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাল ফেরত ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গত 3 মাস থেকে চাল পাই না, কোনো খোঁজ খবরও পাই না। 23 সালে চাল পাইছি, কিন্তু 2024 সাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো চাল পাইনি। গিয়েছি কয়েকদিন, ঘুরেছি ফিরেছি, পাইনি।
আমি শুনতেছি অনেকের মুখে তেঁতুল কার্ডটা বাতিল হয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার মীর শহীদ। কোনো কার্ড বাতিল হয়নি, না যেটা আছে ওইটাই বাতিল করেনি, যে অবস্থা আছে ওই অবস্থায়। অভিযোগ স্বীকার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরা তদন্ত করে সেই অনিয়মটা ধরতে পারি, আমি উপর মহলে জানাবো। ইউনো স্যার আছে, ডিসি স্যার আছে, তাদের মাধ্যমে তার ডিলারশিপটা বাতিল করার চেষ্টা করব। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার। যদি অভিযোগ পাই আমরা তার বিরুদ্ধে আমাদের উপজেলা কমিটি আছে, ইউনো স্যার সভাপতি, উপজেলা খাদ্য বন্ধ কমিটির কমিটিতে ইউনো স্যারের সাথে আলাপ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করবো এবং যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় সেটির ব্যবস্থা আমরা গ্রহণ করব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনুকূল থাকায় এবার ভোলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে, এতে হাসি ফোটাচ্ছে কৃষকদের মুখে। চলতি মৌসুমে হেক্টর প্রতি তরমুজ উৎপাদন হয়েছে 52 থেকে 60 মেট্রিক টন। এসব তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে ঢাকা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। ছোটন শাহ রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ভোলার বিস্তীর্ণ ফসলের মাঠ এখন তরমুজে ভরপুর। রোগ ও পোকার আক্রমণ না থাকায় এবং অনুকূল আবহাওয়ায় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। 7 উপজেলায় 13,500 হেক্টর জমিতে প্রায় 35,000 চাষি তরমুজের আবাদ করেছেন। চলতি মৌসুমে হেক্টর প্রতি তরমুজ উৎপাদন হয়েছে 52 থেকে 60 মেট্রিক টন। কৃষকদের উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 12 জেলায়। স্থানীয় বাজারে তরমুজের দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। পাশাপাশি তরমুজ আবাদে আগ্রহ বাড়ছে তাদের। আমরা 25 কেনিতে করছি, ফলন আলহামদুলিল্লাহ এবছর ভালো। বাজার যে আছে এখন ভালো আছে, যদি এই রকমের থাকে তাইলে আমরা আরো 4 কেনি আছে 18-19 লাখ বিক্রি করতে পারবো। ভোলার তরমুজ ঢাকা, যাত্রাবাড়ি, চৌরাস্তা, গাজীপুর, কুষ্টিয়া বিভিন্ন জায়গায় বাংলাদেশ, সিলেট পর্যন্ত যায়। আশানুরূপ ফলন হওয়ায় সন্তুষ্ট কৃষি বিভাগও। মাঠ পর্যায়ে অধিক মূল্য পেতে গেলে কৃষকদের ক্ষেত্রে এই পরিবহন ব্যবস্থাটি আরো একটু সুযোগ সুবিধা প্রদান করলে হয়তো কৃষক ন্যায্য মূল্যটি পাবে। তবে এবারের অধিক আবাদের কারণে কৃষক তরমুজ আবাদ করে লাভবান হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে। তরমুজ চাষে কৃষকদের সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও। এই চাষাবাদ অব্যাহত রাখতে সরকারের সহায়তা চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।